মজিদ সাহেব, এবার আপনি কত দামের ভিতরে গরু কিনবেন বলতেন যদি, তাহলে ওই দামের ভেতর আপনার জন্য সবচেয়ে বড় গরু আনার ব্যবস্থা করতাম। দাম কোনো বিষয় না ব্যাপারী, হাটের সবচেয়ে বড় আর দামি গরু আমার ঘরে উঠবে সেটাই জানি, শুধু জাম যত লাগার লাগুক। কিন্তু এবার গরুর দাম প্রতিবারের চাইতে আসলে অনেক বেশি, একেবারে আকাশ ছোঁয়া। তোমাকে বারবার এক কথা বলতে ভালো লাগে না তো? যত দামি হোক না কেন, প্রতিবারের মতো এবারও হাটের সবচেয়ে বড় গরু আমার বাড়িতে আসা চাই। আমার মান সম্মানের একটা ব্যাপার আছে। যাও এখন আমার সামনে থেকে, তোমার সাথে আমি আর কথা বলতে ইচ্ছুক নই। ঠিক আছে মজিদ সাহেব, আমি যাচ্ছি, আমার বেয়াদবি মাফ করবেন। এবার একটা ছোটখাটো গরু দেখে কুরবানি দিলে হয় না? তোমার ব্যবসাও এবার ভালো যাচ্ছে না, সাথে টাকা পয়সাও কম হাতে। তুমি কি আমাকে নতুন চিনছো? ব্যাপারীর মতো আজে বাজে কথা বলা শুরু করেছো। তুমি জানো না প্রতিবারই সবচেয়ে বড় গরু কুরবানি দেই আমি, আর গ্রামের লোকজন প্রতিদিন আমার গরু দেখতে আসে। এবার ছোট কুরবানি দিয়ে কি মানুষের সামনে নিজের সম্মান হারাবো আমি? মানুষকে দেখানোর জন্য কোরবানি দাও তুমি, নাকি আল্লাহর জন্য? আল্লাহকে সন্তুষ্ট করাই আমাদের মূল লক্ষ্য, মানুষকে না। বারবার এই কথাটা তুমি কেন ভুলে যাও? আমাকে এত ধর্ম নিয়ে জ্ঞান দিতে এসো না তো তুমি। তোমার থেকে পড়ালেখা বেশি করেছি আমি, আর ধর্মও বেশি বুঝি। যাও গিয়ে নিজের কাজ করো। এসেছে ধর্ম শেখাতে আমাকে, সকাল সকাল মেজাজটাই খারাপ করে দিল। কি হয়েছে তোমার? মাথা ঠান্ডা করো, এই গরমে এমন করলে তো তোমার শরীরে সমস্যা হবে। আর বলো না, এই গ্রামে সবচেয়ে বড় হাই পাতিল আর বাসন কোসনের দোকান যে আমার, সেটা তো তুমি আগে থেকে জানো। আমার বাপ দাদা 14 গোষ্ঠী মিলে এই ব্যবসা করে আসছে। এতদিন কত আরামে লাভ করতাম, আর ব্যবসাও বেশ ভালোই চলছিল। কিন্তু ওই রফিকের কারণে দিনের পর দিন আমার লোকসান তো বেড়েই যাচ্ছে, সাথে আজকে এতগুলো জিনিস বিক্রি করার একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল। শুনেছি রফিক ভাই জিনিসপত্রের দাম অনেক কম রাখেন, তার বদলে কি মানুষজনকে খারাপ জিনিস ধরিয়ে দেন? খারাপ হলে তো ভালোই হতো। 2-4 দিন পর যখন জিনিসগুলো নষ্ট হতো বা ভেঙে যেত, তারা বেশি দাম হলেও আমার জিনিসই কিনতো, আর রফিককে ঠকবাজ ব্যবসায়ী বলতো। তাহলে রফিক ভাই এত কম দামে জিনিস কিভাবে বিক্রি করে? সে খুবই সীমিত লাভে জিনিস বিক্রি করে। আগে আমি উচ্চ লাভে জিনিস বিক্রি করলেও বাজারের আশেপাশে কোনো দোকান না থাকায় সবাই বাধ্য হয়ে আমার জিনিসই কিনতো। কিন্তু রফিক আসার পর থেকে আমার বেচা বিক্রি দিন দিন কমেই যাচ্ছে। তুমিও তাহলে কম দামে জিনিস বিক্রি করলেই পারো। না, এখনো কোনো রকমে আমার ব্যবসা টিকে আছে, কারণ এখনো অনেক মানুষ ভাবে আমি সবার থেকে আলাদা আর সবচেয়ে ভালো ধাতু দিয়ে জিনিস বানাই। এখন হঠাৎ কম দামে জিনিস বিক্রি করা শুরু করলে ভাববে আমি এতদিন ওদেরকে ঠকিয়ে এসেছি। তাহলে কি করা যায়? তোমার ব্যবসা বাঁচানোর কি কোনো উপায় নেই? একটা বুদ্ধি এসেছে মাথায়। এই কাজ করলে আমি হয়তো অনেক লাভে বেশি জিনিস বিক্রি করতে পারবো। কি বুদ্ধি? আমি আর একটু খারাপ মানের পণ্য এনে রফিক যে দামে পণ্য বিক্রি করে তার থেকে একটু কম দামে বিক্রি করব। দুটো পণ্যের মান একই, তখন লোকজন হুড়মুড় করে আমার পণ্য কিনতে আসবে। আগের কত কিছুই বিক্রি করা হয়নি, তার ভিতর নতুন জিনিস ঢুকাবে তুমি তোমার দোকানে। ওগুলোও যদি বিক্রি না হয় তাহলে তো তোমার দ্বিগুণ লোকসান হয়ে যাবে। আরে কেন হবে না বিক্রি? নতুন পুরাতন সবকিছুই বিক্রি হবে। যখন দোকানে মানুষ ক্রেতার ভিড় বেশি থাকবে, সব ধরনের ক্রেতাই আসবে ঠিক আগের মতো। তুমি দেখো আমার এই পরিকল্পনা সফল হবে। তুমি কোনো চিন্তা করো না, আমি কালই নতুন মাল আনবো দোকানে। এভাবে মানুষকে ঠকানোর পরিকল্পনা করছো, আল্লাহই ভালো জানেন কি হবে। আমার তো খুব ভয় করছে। এত ভয় পেলে চলে না, জীবনে একটু ঝুঁকি নেওয়াই লাগে। ভাবছি এবারে কুরবানি গরুটা ব্যাপারীর কাছ থেকে বাকিতে নেব, আর ওই টাকা দিয়ে দোকানে নতুন মাল উঠাবো। লাভের টাকাটা পেলে ব্যাপারীকে কুরবানির টাকাটা শোধ করে দেব। তবুও তোমার ব্যাপারীকে বলে সবচেয়ে বড় গরুটা আনতে হবে। করো তুমি যা ইচ্ছে, আমি আর কিছু বলবো না তোমাকে। এই দেখ রাকিব, আমাদের গরু অনেক সুন্দর না? হ্যাঁ, অনেক সুন্দর। দেখ, এই গরু দেখার জন্য কত লোক জড়ো হয়েছে। ওরা আমাদের বাড়ি পর্যন্ত যাবে, তুইও চল আমাদের সাথে। আচ্ছা চল। গরুটা তাহলে কিনেই ফেললে। তা তোমার দোকানে যে নতুন জিনিসপত্র উঠালে, ওগুলোর বেচা বিক্রি কেমন চলছে? বেশ ভালো, অনেক লাভ হচ্ছে। রফিকের দোকানে ক্রেতারা এখন আমার থেকে জিনিস কিনছে। সামনে ঈদ, বিক্রিও বেশ ভালো হচ্ছে।
তুমি কোনো চিন্তা করো না, যে টাকাগুলো ধার নিয়েছি তা সহজেই শোধ করে দিতে পারবো কয়েকদিনের ভেতরেই। যাক, সব ঠিকঠাক মতো চললেই ভালো। অজিত ভাই বাড়িতে আছেন? জি বলুন, কি দরকার? এই দেখুন, কাল আপনার ওখান থেকে দুটো পাতিল নিয়েছিলাম। একদিনের পাতিলের রং ওঠে কি অবস্থা! আপনার কথায় আস্থা পেয়ে এই পাতিলগুলো কিনেছিলাম, আর এখন এই অবস্থা। আরে ভাই, আপনার পাতিলেরও দেখি একই অবস্থা। আমিও দুদিন আগে দুটো পাতিল নিয়ে গিয়েছিলাম, আজ ধুতে গিয়ে দেখি পাতিলের রঙই উঠে গেছে। কি দিয়ে বানান এই পাতিল? কটা টাকা বাঁচাতে চেয়ে শুধু শুধু আপনার দোকান থেকে পাতিলগুলো নিয়েছি। এর থেকে রফিক ভাইয়ের কাছ থেকে একটু বেশি দামে পাতিল নিলে আজ এই দিন দেখতে হতো না। আচ্ছা আচ্ছা, আপনারা মাথা ঠান্ডা করুন, আমার সাথে দোকানে চলুন, আমি আপনাদেরকে পাতিলগুলো পাল্টে দিচ্ছি। আমার মনে হয় ভুলে নষ্ট জিনিসগুলো আপনাদের কপালে পড়েছে, আপনারা একদম চিন্তা করবেন না। ঠিক আছে চলুন, কিন্তু টাকা দিয়ে আমার খারাপ পাতিল আবার নেব না আমি। আমাদেরকে ভালো পাতিল দিতে হবে, নয়তো টাকা ফেরত। জি দেব, আপনারা আগে চলুন আমার সাথে। এখনো সময় আছে, ব্যাপারীকে ডাক দিয়ে গরুটা ফেরত দাও। যেখানে আমাদের জীবন কিভাবে চলবে সেটাই অনিশ্চিত হয়ে পড়েছে, সেখানে এত বড় গরু কোরবানি দেওয়া বিলাসিতা। না না, এমনিতে আমার যথেষ্ট নাক কাটা পড়েছে মানুষের সামনে, এ কাজ করে আমি আরো নিজের সম্মান হারাতে পারবো না। কুরবানি দেবই আমি এই গরু, যেভাবেই হোক এই গরু আমি কুরবানি দেব। কোরবানির দিন ঘনিয়ে আসলো, কিন্তু কোরবানির আগের রাতে দেখা গেল মাজিদ সাহেবের গরুকে অতিরিক্ত মোটা তাজাকরণ ওষুধ দেওয়ার কারণেই সেই গরু মারা গেছে। তাই ঈদের দিন সকালে অন্যরা গরু কোরবানি দিল, মাজিদ সাহেব গরু কোরবানি দিতে পারলেন না। ভাই চলুন আমাদের বাসায়। আমার ছেলে আপনাদের খবর শোনার পর বলেছে সে তার বন্ধু, মানে আপনার ছেলেকে ছাড়া কুরবানি মাংস খাবে না। চলুন, আমারও বাচ্চাদের কাছ থেকে কিছু শিখি, নিজেরা এসব ঝগড়া বিবাদ বন্ধ করে মিলেমিশে কাজ করি। কিন্তু আমার তো সব শেষ হয়ে গেল, আমি কিভাবে কি করব? কিছুই শেষ হয়নি, সবার কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে আপনি আবার শুরু করবেন, নতুনভাবে আবার সৎভাবে। আপনার দোকানে থাকা আগের পণ্যগুলো তো এখনো আছে, আশা হারাবেন না। এখন চলুন, আপনার ভাবে আমাদের জন্য অপেক্ষা করছে। ঠিক আছে চলুন, আর আপনিও আমাকে ক্ষমা করে দিন, অকারণে আপনাকে নিজের শত্রু ভাবার জন্য। জি, আমি আগেই ক্ষমা করে দিয়েছি।